আমন্ত্রণ জানাচ্ছি ডক্টরস ডাগ আউট প্রেজেন্টেড বাই ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের আজকের আয়োজন। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হুসাইন সামি। একটা ছবি দেখতে চাই। ঠিক এই ছবিটা আজ থেকে 1 মাস আগে আর্জেন্টিনার সমর্থকদের জন্য একটা ধাক্কা হয়ে এসেছিল। লিওনেল মেসি ইন্টার মায়ামির হয়ে সর্বশেষ ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন। এই হ্যামস্ট্রিং ইনজুরি লিওনেল মেসির জন্য কিন্তু নতুন কোনো কিছু না। এর আগে 2022 বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আগেও লিওনেল মেসি এই হ্যামস্ট্রিংয়ের চোটেই পড়েছিলেন, তবে তার পরবর্তী সময় রিকভারি করে তিনি ফাইনাল ম্যাচটা খেলেছেন, সেখানে তিনি গোল করেছেন। এই হ্যামস্ট্রিং ইনজুরি কিন্তু শুধুমাত্র লিওনেল মেসি বা ফুটবল যারা খেলছেন তারাই সাফার করে থাকেন না। আপনি, আমি, আমাদের বাবা মা, আত্মীয় স্বজন যারা একটু মুরব্বী বয়োবৃদ্ধ আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টা দেখতে পারি। সামগ্রিক বিষয় নিয়ে কথা বলতে চাই। আমাদের সঙ্গে আলোচনার জন্য দুজন অতিথি আছেন স্টুডিওতে। আমাদের সঙ্গে প্রথমেই আছেন ডক্টর আব্দুল মান্নান, সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক্স বিভাগ, ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল। আমন্ত্রণ স্যার আপনাকে। সবাইকে শুভেচ্ছা। সেই সঙ্গে আমাদের সঙ্গে আছেন মিস্টার আতিকুল ইসলাম, ফিজিওথেরাপি কনসালটেন্ট, মেডিক্স সিগনেচার ক্লিনিক। আমন্ত্রণ আপনাকেও। আপনাকে ধন্যবাদ। তবে এই ইনজুরিটা যেহেতু অনেক বেশি মাত্রায় খেলার সঙ্গে রিলেটেড, ফুটবল ম্যাচের সঙ্গে রিলেটেড, আমরা আরও একজনকে আমন্ত্রণ জানাতে চাই। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের স্পোর্টস মেডিসিন কনসালটেন্ট ডক্টর সালেউদ্দিন মাহমুদ চলে আসবেন আমাদের কাছে। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ডক্টর সালেউদ্দিন মাহমুদকে আমরা তুষার ভাই নামেই চিনি, আমাদের সবার প্রিয় তুষার ভাই। আমি স্যার আপনাদের কাছেও আসবো। একটু তুষার ভাই আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই। মেসির যে ইনজুরিটা আমরা দেখলাম একটু আগে ছবিটা, মেসি ইনজুরিতে প্রায়ই পড়েন। এখন উনি এই ইনজুরিতে প্রায় কেন পড়েন? এটা কি আসলে বয়স বেশি হয়ে গেছে এই কারণে এই ইনজুরিতে পড়েন? একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে বয়সটা বেশি। আরেকটা ফ্যাক্টর হচ্ছে কি এই ধরনের ইনজুরি, বিশেষ করে হ্যামস্ট্রিং ইনজুরিটা কিন্তু যে একবার পড়ে সে বারবার পড়বে। কারণ হ্যামস্ট্রিং ইনজুরিটা কি, বেসিক্যালি হ্যামস্ট্রিং আমাদের পিছনে, রানের পিছনের যে মাসেলটা আছে সেই মাসেলটা কিন্তু 3টা বড় মাসেল আছে, একটা মাসেল না। তার মধ্যে সবচেয়ে কমন যেটা বাইসেপস ফিমোরিস, সেটাতেই সবচেয়ে বেশি ইনজুরি হয় কমনলি। এবং এই মাসেলটা কি হয়, আমি যদি কাপড়ের সাথে তুলনা করি, মাসেলটা তো এরকমই, যখন খুব বেশি টান পড়ে তখন ফেসে যায় না। সো হ্যামস্ট্রিং ইনজুরিটা ওরকম ফেসে যায়। এখন ফেসে গেছে কতটুকু তার উপর ডিপেন্ড করে ইনজুরির প্যাটার্নটা কত। গ্রেড 1, 2, 3 জানি। যদি খুব অল্প পরিমাণ ফেসে থাকে যেখানে অন্য লেয়ারও আছে ইনট্যাক্ট, তাহলে বলবো গ্রেড 1 অর 2। যদি খুব বেশি যে কন্ট্যাক্টটা হাফ ছিঁড়ে গিয়েছে তাহলে সেটা গ্রেড 2 পর্যন্ত যায়। আর যদি একদম কমপ্লিট ছিঁড়ে যেয়ে থাকে, মানে দুইটার মধ্যে কোনো কন্ট্যাক্ট নেই, তাহলে গ্রেড 3। তখন অ্যাকচুয়ালি অপারেটিভ ম্যানেজমেন্ট লাগবে। হ্যামস্ট্রিংয়ের ইনজুরির ক্ষেত্রে কিন্তু এই যে প্লেয়াররা রিকভারি করে আবার ফিরে আসে, ডেফিনেটলি সেখানে গ্রেড 3 হলে এটা খুব আনলাইকলি। মেসির ক্ষেত্রে হয়তো সেটা গ্রেড 1-এর ইনজুরির মধ্যেই ছিল, যার কারণে সে কিন্তু খুব কুইক রিকভারি করে ফিরে এসেছে। যেটা সাধারণত ধরি 1 to 3 উইকস, যদি আমি বলি 21 দিনের মধ্যে মোটামুটি কমপ্লিট রিকভারি এবং রিহ্যাব করে আমি কিন্তু রিটার্ন টু স্পোর্টসে আনতে পারবো উইথ স্পেশাল রিহ্যাবিলিটেশনের মাধ্যমে। কিন্তু যদি গ্রেড 2-এর দিকে যায় তাহলে কিন্তু এটা 3 থেকে 6 মাস পর্যন্ত লাগতে পারে। এবং তাকে খেয়াল রাখতে হবে এক্ষেত্রে 80% পর্যন্ত আমি ফুল স্ট্রেংথ পাবো আমি ওই সেম মাসেলে। সো ওইগুলি সব কনসিডারেশন করেই কিন্তু রিহ্যাব এবং ট্রেনিং প্রোটোকল ডিজাইন করতে হয়। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কেন হয় এই ইনজুরিটা, এই ইনজুরিটা হওয়ার একটা খুব বড় কারণ হচ্ছে কি ইমব্যালেন্স বিটুইন টু, মানে সিনার্জিস্টিক মাসেল যেগুলি থাকে, মানে আমার কোয়াড্রিসেপস, আমার সামনের রানের মাসেল এবং পিছনের রানের মাসেলের মধ্যে যদি ইমপ্রপার ব্যালেন্স থাকে, খুব বেশি পাওয়ারফুল হয়ে গেছে কোনো একটা মাসেল, তখন এই মাসেলটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বয়স একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, হাইড্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আনপ্রিপেয়ার্ড মাসেল, মানে আমি প্রপার ওয়ার্ম আপ না করে, প্রপার ট্রেনিং না করে আমি হঠাৎ করে কিকিং করা শুরু করছি, এই রকম ক্ষেত্রে কিন্তু এই ইনজুরিগুলি পড়ে। তবে খেয়াল রাখতে হবে আর্লি ইনজুরির ইন্ডিকেশনেই যদি আমরা সতর্ক হয়ে যাই তাহলে কিন্তু আমি ফার্দার ডিটেল, মানে যে বললাম অল্প ছিঁড়েছে, সেই সময় যদি আমি প্রোটেক্ট হয়ে যাই, আমি নিজেকে উইথড্র করি, আমি রেস্টে চলে যাই, তাহলে কিন্তু আমি ওই যে ফার্দার ড্যামেজটাকে প্রিভেন্ট করতে পারি। এর প্রমাণ এই যে ইরান, আমি এই জায়গাটা থেকে তুষার ভাই আসবো এই ওয়ার্ল্ড কাপের এক্সাম্পল দিয়ে। স্যার একটু আপনার কাছে যদি জানতে চাই, সেটা হচ্ছে নর্মাল মানুষ তো ফুটবল খেলছে না, স্বাভাবিকভাবে আসলে মানুষের কোন কোন প্যাটার্নে এই ধরনের হ্যামস্ট্রিং ইনজুরি হয় এবং হ্যামস্ট্রিং ইনজুরি হলে দেন ট্রিটমেন্ট প্রসিডিউরটা আপনারা আসলে কিভাবে ডিজাইন করেন? হ্যামস্ট্রিং ইনজুরিটা এটা হচ্ছে আমরা মাসেল স্ট্রেইন বলি, যেটা তুষার বললো ক্লিয়ারলি, যে এটার অসুবিধাটা হলো যে এটা একটু নর্মাল মানুষের হওয়ার একটু ডিফিকাল্ট, মানে এটা বেশি হবে যে সাডেন, যেমন ফুটবলের কি সাডেন অ্যাক্সিলারেশন, দাঁড়ায় আছে
সাথে সাথে স্পিড নিল, তখন ওই যে বললো যে কোয়াড্রিসেপসটা হলো খুব স্ট্রং মাসেল, এইটা যদি সে ওয়ার্ম আপ না করে নেয় সাথে সাথে স্ট্রেন হলো। বাট এরকম নর্মাল মানুষের এই হ্যামস্ট্রিংটা রিলেটিভলি কম, যদি একেবারে কোনোভাবে পড়ে না যায়, সাডেন একবার টান না লাগে, তাহলে নর্মালি এইটা এত হবে না। এখন এটা নির্ভর করে খুব যে ডিফিকাল্টি হলো মাসেল স্ট্রেনে আর স্প্রেনে। স্প্রেন অলওয়েজ রিলেশন টু লিগামেন্ট, আর স্ট্রেন অলওয়েজ রিলেশন টু মাসেল। এখন মাসেল যে একটা বাল্ক, মাসেলের যেটা কাভারিং থাকে ফাঁসা, এখন টেন্ডন ছিঁড়ে গেলে উই ক্যান রিপেয়ার, বাট মাসেলের সমস্যা, মাসেল ইউ ক্যানট রিপেয়ার, মাসেল সেলাই করা যাবে না। এখন এই গ্রেড যদি হয় 1, সেখানে হয়তো কয়েকটা মাসেল ফাইবার ছিঁড়ছে, মাসেলটা ইনট্যাক্ট আছে, কয়েকটা মাসেল ফাইবার ছিঁড়ে গেছে। 2তে হলো পার্শিয়াল, বাট এটা দেখতে গেলে আপনাকে ইউ মাস্ট গো ফর এমআরআই করলে ক্লিয়ার বলে দেবে। আর কমপ্লিট যদি ছিঁড়ে যায়, এটা এত ডিফিকাল্ট যে মাসেল টু মাসেল সেলাই কোনো থাকবে না। আমরা শুধু করতে পারি কি, যেটা বেশি হয় কেটে ফেলে দিতে হয় টুক, অথবা যদি অল্প হয় শুধু ওই সারফেসে যে ফাঁসাটা থাকে ওটা খুলে যায়, তো ওইটা তখন একটা হার্নিয়েশন হয়ে বেরোয় থাকে, তখন শুধু আমরা ফাঁসাটাকে সেলাই করে দিয়ে, আসলে 2-3তে খুব সম্ভব ভেরি ডিফিকাল্ট ওই প্লেয়ারের আবার আসা, অন হইলে আসতে পারে। কারণ এই মাসেল হাউ উইল ট্রিট, কোনো পদ্ধতি নাই এই মাসেল সেলাই করার পদ্ধতি, ওইটাই কমপ্লিট রেস্ট, পুরা সরে থাকতে হবে। একেবারে যারা এরকম অ্যাডভাইস করবে, যারা স্পোর্টস স্পেশালি যারা আছে, সরে থেকে পুরা পরবর্তীতে আবার ট্রেনিং করে একেবারে সপ্তাহে মাসে স্টেপ বাই স্টেপ করে গ্র্যাজুয়ালি ফিরে আসতে পারবে। কিন্তু আবার সেটাই বলো যে মাসেল একবার ছিঁড়ে গেলে 100% আসা রিকভারিটা ডিফিকাল্ট। একটু আপনার কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে যে ইনিশিয়াল ম্যানেজমেন্টের জায়গাটা, বাজারে এখন অনেক তেল পাওয়া যায়, অনলাইনে অনেক তেল মালিশের বিজ্ঞাপন আমরা দেখতে পারি, যেগুলো নাকি এইসব ক্ষেত্রে কাজও করে, অনেকে সেরকম রিভিউ দেন, গরম ছেক দেয়া হয়, গরম তেল দেয়া হয়। আবার আমরা দেখি আপনারা ওই ম্যাজিক্যাল স্প্রে ব্যবহার করেন, তুষার ভাইরা গিয়ে ম্যাজিক্যাল স্প্রে ব্যবহার করেন। ইনিশিয়াল ম্যানেজমেন্ট আসলে কি? কারো হ্যামস্ট্রিংয়ে টান পড়লো, জাস্ট তখন আপনারা কি করেন? একটা মানুষ অথবা একটা স্পোর্টসম্যান যখন মাঠে ব্যথা পায় বা যে কোনো একটা ইনসিডেন্স ঘটে, সাডেনলি এটা হতে পারে, যারা জিম করে অনেক সময় ওভারলোডিং এর কারণে সাডেনলি জিমে ব্যথা পেয়ে যায়। জিমে যে আইটেমগুলো আছে, লেগ কার্ল অথবা লাঞ্জেস আছে, অথবা কি বলে লেগ প্রেস আছে, এগুলো তো অনেক সময় ব্যথা পায়। আবার অনেক সময় যারা হিল ট্র্যাক্সে কাজ করে অথবা হিল ট্র্যাক্সে যাতায়াতের অভ্যাস আছে, তাদের ক্ষেত্রেও এই ইনসিডেন্টসগুলো ঘটে থাকে। তো কিন্তু শতকরা 80% বা 90% ক্ষেত্রে স্পোর্টস রিলেটেড যারা আছে তাদের ক্ষেত্রেই ঘটনাগুলো ঘটে থাকে, যেটা অ্যাক্সিলারেশন ঘটলে সাডেনলি মাসেল ক্র্যাম্প করে ফেলে, বা যেটাকে আমরা স্ট্রেন বলতেছি। তো এই সমস্ত ক্ষেত্রে ইমিডিয়েটলি কমপ্লিটলি যদি মাসেল টিয়ার না হয় বা গ্রেড 2-র ক্ষেত্রে পার্শিয়ালি টিয়ার না হয়, সেই ক্ষেত্রে যত তাড়াতাড়ি ওই প্লেয়ারটাকে বা সকার প্লেয়ারটাকে আমরা মাঠ থেকে বের করে নিয়ে ইমিডিয়েটলি তাকে আইসিং করতে হবে এবং ইনশিওর করতে হবে যে যাতে ওই ফাইবারটা কোনোভাবে তার স্ট্রেস না হয়, এবং ওকে কীভাবে রেস্ট দেওয়া যায় সেটা হতে পারে আমরা ব্যান্ডেজিং এর মাধ্যমে, আর আইদার যদি ডিপলি টিস্যু ইনজুর্ড হয় আমরা একটা ব্যাক স্ল্যাব ইউজ করতে পারি, যাতে কিনা তার পাটা একেবারে সোজা থাকে, মানে ভাঁজ করে রাখলে হ্যামস্ট্রিংয়ে কিন্তু আলটিমেটলি চাপ পড়বে। এবং এই ক্ষেত্রে যেটা ম্যাজিক্যাল স্প্রে আপনি বললেন, এটা ইউজ না করাই ভালো। মানে মাঠে দেখা যায় একান্ত ক্ষেত্রে অনেক সময় মাসেলটা কমপ্লিটলি ওয়ার্মিং আপ না হলে আমরা ওই টিস্যুটাকে ওয়ার্ম আপ করতে সহায়তা করি, যাতে কিনা তার মাসেলটা ওয়ার্ম হয়, স্ট্রেসটা কম হবে। কিন্তু ব্যথার পরে ইমিডিয়েটলি যদি এই ধরনের তেল বাজারে যে সচরাচর পাওয়া যায় অনলাইনে অথবা ইউটিউবে, তাৎক্ষণিক ব্যবহার করা, এগুলো দেখা যায় ক্ষণিকের জন্য ব্যথা চলে যায়, কিন্তু আলটিমেটলি আমাদের টিস্যু হিলিংটা আরও ত্বরান্বিত করবে। কারণ এই যে অ্যাকিউট ফেজ, এটা প্রথম 72 ঘন্টা একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে আইস, এবং এটার সাথে যদি ডক্টর মনে করেন অথবা বিশেষজ্ঞ যারা রয়েছেন, আমাদের অর্থোপেডিক্সগণ রয়েছেন, অথবা এই যে রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট যারা আছেন, যারা কিনা মেডিসিন নিয়ে কাজ করেন, স্পোর্টস মেডিসিন নিয়ে, তাদের পরামর্শে কি ধরনের মেডিসিন খাওয়া যেতে পারে, অ্যালং উইথ কি ধরনের রেস্ট অথবা কতদিনের
কোন লেভেলের ইনজুরি হয়েছে এগুলো ডায়াগনোসিস করা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন ডক্টরস ডাগ আউট প্রেজেন্টেড বাই ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল। ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল ঢাকার 100 ফিটে মাদানী এভিনিউতে অবস্থিত, যেখানে আপনি সকল ধরনের ট্রিটমেন্ট পেয়ে যাচ্ছেন। ডক্টর সালাউদ্দিন মাহমুদ আমাদের সঙ্গে আছেন, আরো দুজন স্পেশাল গেস্ট আমাদের সঙ্গে আছেন, আমরা তাদের সবার সঙ্গে কথা বলবো। তুষার ভাই, আপনার কাছে আমার একদম স্পেসিফিক কোয়েশ্চেনের জায়গা, যেটা এই বিশ্বকাপে আমরা হ্যামস্ট্রিং ইনজুরির কেস দেখেছি, বাট ফলো আপে আবার তাকে খেলতেও দেখেছি। ওভারঅল আসলে একজন অ্যাথলেটকে এই জায়গাটায় কতটুকু সচেতন থাকতে হয়, তার নিউট্রিশন বলি, স্ট্রেংথ ট্রেনিং বলি, এবং তার ওভারঅল লাইফস্টাইল, আপনি একটু পুরো ব্যাপারটাকে ব্যাখ্যা করবেন। অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট, নট অনলি ফর হ্যামস্ট্রিং ইঞ্জুরি, অল মাসেল ফাইবার। অ্যাকচুয়ালি আমি যখন রিহাইড্রেশন, আমার নিউট্রিশন সব কিছু ম্যানেজ হয়, তার উপর কিন্তু ডিপেন্ড করে আমি কতটুকু ইনজুরিতে পড়বো না করব। যেমন অন্যান্য রোগের ক্ষেত্রে আমরা যেটাকে বলি প্রিভেনশন, জি, কিন্তু ইনজুরিটা কিন্তু প্রিভেন্ট করা যায় না। আমি পড়বো কখন, কীরকম করে অ্যাটাক করবে অপোনেন্ট, সেটা কিন্তু ইনজুরি কিন্তু প্রেডিক্ট করা যায়। সো ইনজুরি ইজ অলওয়েজ প্রেডিক্টেবল। আমি কিভাবে লাইফস্টাইলটা মেনটেন করব, আমি কিভাবে ওয়ার্ম আপ করব, এইটা আমাকে ডিপেন্ড করবে আমার কতটুকু ইনজুরিতে পড়ার সম্ভাবনা আছে, এবং কোন ধরনের খেলাতে, কোন ধরনের অ্যাকশনে আমার বেশি ওই পার্টিকুলার ইনজুরিতে পড়তে পারি, তার উপর ডিপেন্ড করে কিন্তু আমি ওই পার্টিকুলার ট্রেনিংগুলি বেশি করে আমার এই ইনজুরিটাকে প্রিভেন্ট করতে পারি। সো ইনজুরিটাকে প্রেডিক্ট করে আমার অনুযায়ী কাজ করতে হবে। সো আমি যদি ফরওয়ার্ড প্লেয়ার হয়ে থাকি, আমি এখন ফুটবল নিয়ে কথা বলছি, ক্রিকেটের জন্য আলাদা, জুডোর জন্য আলাদা হবে ডেফিনেটলি, বাট ফুটবলের জন্য যদি বলে আমি ফরওয়ার্ড প্লেয়ার এবং আমি জানি রাইট ফুটেড আমি প্লেয়ার, কিন্তু আমার হয়তো টিম প্ল্যান অনুযায়ী আমাকে একটু অন্য পজিশনে যেতে হবে, আমার শিফটিং করতে হবে, ফ্লুইডিটি যেটা আমরা বলি, তাহলে এই জায়গাতে কিন্তু আমার ওইভাবে শুধু আমি টিম ম্যানেজমেন্টের এটা করে ফেললাম তাহলেও হবে না। এই সময় টিমের যে ট্রেনার থাকে, টিমের যে অন্যরা থাকে, তারা কিন্তু এটা কোচ কিন্তু বলে দেবে না তুমি ওকে এইভাবে ট্রেন্ড আপ করো। এটা ট্রেনার বা মানে ফিজিও এবং আমরা যারা থাকি তারা কিন্তু ওকে এই চেঞ্জেসের জন্য ওর এইরকম মানে ইনজুরিতে পড়ার সম্ভাবনা থাকবে, আমার তাহলে ওকে এই ওয়ার্কআউটটা করাতে হবে। আমি যদি উদাহরণ বলি, এই ওয়ার্ল্ড কাপেই কিন্তু দেখতে পাচ্ছি যে যখন মো সালাহ খুব ইম্পর্ট্যান্ট একটা পজিশনে 1-1 যখন আছে সিচুয়েশন, সেই সময় সে কিন্তু তার টিম ডক্টর কিন্তু তাকে উইথড্র করে নিল, এবং উইথড্র করে কিন্তু তাকে পরে ডায়াগনোসিস করা হলো যে আর্লি হ্যামস্ট্রিং ইনজুরি। এবং আপনি যদি ওই যে মাঠের বাইরে যখন বসার সাথে সাথেই দেখবেন যে তাকে কিন্তু একদম টেপিং করে আইসিং করে দেওয়া হলো। ভাইয়ারা যেটা বললেন যে অ্যাকুইট আইসিং, নট অনলি আইসিং, আইসটা কিন্তু কম্প্রেস করে, মানে প্রেস করে চাপ দিয়ে ধরতে হবে, যেন ওই যে স্যার যেটা বলছেন যে কোনো অ্যাকুইট ইনজুরিতে হলে মাইক্রো লেভেলে ব্লিডিং হবে, সোয়েলিং হবে, আরও পেইন বাড়বে, এগুলিকে সব কমানোর জন্য আমার আইসিং এবং চাপ দিয়ে ধরে রাখতে হবে। সো এই কাজটা যে টিম ডক্টর করলেন, কেন করলেন? বিকজ আমি জানি আমার আর 12 মিনিট যদি না খেলে মো সালাহ, ডেফিনেটলি এই ম্যাচটা হারার সম্ভাবনা থাকে, কিন্তু আমি যদি 12 মিনিট এখানে খেলায় ফেলি, আমি মো সালাহকে 3 ম্যাচের জন্য আনঅ্যাভেলেবল করে ফেলতে পারি। সো এই প্ল্যানিংগুলি, র্যাশনালিটি কিন্তু সিদ্ধান্ত নিতে হয় এই টিম আমাদেরকে যখন কাজ করি। সো কখন আমি বুঝবো, এই আর্লি ফেজেই আমাকেও বুঝতে হবে প্লেয়ার এডুকেশন, মানে প্রত্যেকটা মানুষকে, আমরা যারা খেলি, যারা মানে ইভেন জিম ওয়ার্ক করি, যারা হচ্ছে কি একটু অ্যাক্টিভ লাইফ লিড করি, তাদের কিন্তু বুঝতে হবে যে আমি আমার খুব বাইসেপসটাকে বাড়াই ফেলতেছি, আমি হাতের কথা বলছি, আমি হ্যামস্ট্রিং খুব পাওয়ারফুল করছি আমি কিকিং পাওয়ারের জন্য, কিন্তু আমার কোয়াড্রিসেপস ব্যালেন্সভাবে বাড়াচ্ছে না। আমি কিন্তু ফার্দার দেখা যাবে ওই ছোট্ট ট্র্যাকিংয়ে গেলাম, একটা রিক্রেশনাল ট্র্যাকিংয়ে, তখনও কিন্তু ইনজুরিতে পড়তে পারি। সো এই যে প্ল্যানিংগুলি আমাকে কিন্তু বুঝে তারপরে করতে হবে। অর্থাৎ এই জায়গাটায় ব্যালেন্সটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। স্যার, ছোট্ট করে একটু আপনার কাছ থেকে যদি জানতে চাই, আপনি কোনো গোল্ডেন টিপস দিতে চান কিনা যারা আছেন স্বাভাবিক মানুষরা, যদিও খুব বেশি হয় না হ্যামস্ট্রিং ইনজুরি, বাট আপনার তরফ থেকে কোনো গোল্ডেন টিপস আছে কিনা? আমি আজকে তো আসলে অনেকেই ফুটবল খেলে, আমাদের পাড়াতেও একটা মনে হয় একটা জিনিস মনে রাখলে ভালো হবে, একটা খুব টিপস আছে, রাইস, RICE, জি, এটা মনে রাখলেই মোটামুটি সবাই, একটা হলো আরতে হলো রেস্ট, তাকে রেস্টে নিয়ে যেতে হবে, আইতে হলো আইস, সিতে হলো এই যে কম্প্রেশন, অ্যান্ড ইতে হলো এবার এলিভেশন। এটা তাকে ইনিশিয়ালি এই 4টা কাজ যদি কেউ করে ফেলে, সে অনেকটা মানে মানে ইনজুরিটা প্রলং করবে না। আরেকটা হলো যে এই যে আসলে এখন কিন্তু যে 26 সালে এখন কিন্তু সব একেবারে ডিজিটাল এবং বৈজ্ঞানিক, এবং কোনোটা ওইরকম আনপ্রেডিক্ট করে কেউ খেলা হয় না। ফুটবলে এখন ওই যে ইম্পর্টেন্ট
সে যদি ফুটবল খেলে তার কোয়াড্রিসেপস ডেভেলপ করতে হবে, হ্যামস্ট্রিংও, তার কাপ মাসেলও। এখন যদি সে একটা বেশি করে একটা না করে, ইনএডুকেট, আমি দেখছি আমাদের দেশে সবচেয়ে বেশি প্লেয়াররা ইনজিওর্ড হয়ে যায় যারা এমনি সবসময় খেলে, তারা ওয়ার্ম আপ করে না। নেভার কোনো সময় ওয়ার্ম আপ ছাড়া খেলতে যাওয়া যাবে না। প্রথমে দৌড়াইতে হবে, স্ট্রেচিং করতে হবে, সব গ্রুপকে একটা ওয়ার্ম করে দেন যদি মাঠে যায় তার হবে না। কিন্তু যখনই ইনএডুকেট ওয়ার্ম আপ হবে, আর এই যারা বড় বড় প্লেয়ার এদের ট্রেনিংটা সবচেয়ে ইম্পর্টেন্ট, প্রত্যেকটা মাসেলটা ডেভেলপ করতে হবে। আসলে আমি তো অবাক হয়ে যাই, যেমন এই যে যারা বড় প্লেয়ার যেমন মেসি, তারপরে এদের আসলে আল্লাহ কিন্তু কিছু মাসেল দিচ্ছে আলাদা আমার মনে হয়। কারণ হলো হাউ ইট ইজ পসিবল যে ওই পজিশনে, জিরো পজিশনে কীভাবে জাস্ট গোল করে ফেললো, কিন্তু আমি কিন্তু পারবো না। এটা কিন্তু ন্যাচারাল, কারো কারো থাকে। যেমন আমি আরেকটার সাথে অন্য প্রসঙ্গ আনতেছি, যেমন যারা 100 মিটার স্প্রিন্ট দেয়, সে উসাইন বোল্ট কিন্তু 2000 মিটার দৌড়াইতে পারবে না, কিন্তু আসলে এই মাসেলের উপর অনেকটা নির্ভর করে। আসলে ওদের আমার মনে আল্লাহ তাদের কিছু একটা মাসেল আলাদা দিছে, এবং ওই মাসেলটা তার এত ফাইন ডেভেলপ, যে মুভমেন্টটা আমি 1000 বার চেষ্টা করে পারবো না সে পারে। কিন্তু শুধু এমনি এমনি পারে না, ওই মাসেলগুলো তাকে ফুটবল খেলে তার ওই সব মাসেলগুলো তাকে ডেভেলপ করতে হবে। এইগুলো যদি কেউ করে এবং খেলার আগে যদি খুব ভালো করে একটু ওয়ার্ম আপ করে নেয়, ইনজুরির চান্স অনেক কমে যাবে। তুষার ভাই, থ্যাংক ইউ সো মাচ। 30 সেকেন্ড সময় আছে আমাদের এই পার্টে। একটা অ্যাড করে দিতে যাবো স্যারের কথার সাথে, যে স্যার বললেন যে ওয়ার্ম আপের যেমন দরকার আছে, অবশ্যই ইনজুরি প্রিভেনশনের জন্য কুলিং ডাউনের প্রয়োজন আছে। খেলা শেষে কুলিং ডাউন করতে হবে, এবং ওয়ার্ম আপের জন্য অ্যামেচার যারাই আছে, FIFA 11 ওয়ার্ম আপ, এটা ইউটিউবে খুবই কমনলি আছে, এটা দেখে নিলেই অল বডির স্ট্রেচিং ওয়ার্ম আপটা করে ফেলতে পারি, অ্যান্ড উই ক্যান প্রিভেন্ট আওয়ার ইনজুরিজ। ওয়েল, তুষার ভাই, থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ওয়ার্ম আপ, কুল ডাউন দুইটার ইম্পর্টেন্স নিয়ে তুষার ভাই কথা বললেন। তুষার ভাইকে আপাতত এই পার্টে আমরা ছেড়ে দিচ্ছি। স্যার এবং আতিক ভাই আমাদের সঙ্গে থাকবেন, কারণ আমরা পরবর্তী পার্টে কথা বলতে চাই যে আসলে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল কিভাবে এই সার্ভিসগুলো দিয়ে যাচ্ছে। আপনাদের যাদের এই প্রবলেমগুলো হবে বা হচ্ছে, প্রতিনিয়ত এই প্রবলেমগুলো ফেস করছেন, সেখানে আপনারা কিভাবে এই সলিউশনগুলো পেতে পারেন। ডক্টরস ডাগআউটে ছোট্ট আরেকটা বিরতির সময় হয়েছে। পর আমন্ত্রণ, দেখছেন ডক্টরস ডাগআউট প্রেজেন্টেড বাই ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল। এবং ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল ঢাকার 100 ফিটে মাদানী এভিনিউতে অবস্থিত, যেখানে আপনি সকল প্রকার ট্রিটমেন্ট কিন্তু একদম অত্যাধুনিকভাবেই পেয়ে যাচ্ছেন। স্যার, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, হ্যামস্ট্রিং ইনজুরি, অনেক কমপ্লিকেটেড টার্ম আসলে স্যার শুনলাম সেই জায়গাটাতে। আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে সাপোজ আমার যদি এরকম কোনো হ্যামস্ট্রিং ইনজুরি হয়, আমি আসলে আপনাদের কাছ থেকে কেমন সার্ভিস পেতে পারি? এটা আমরা টোটাল ম্যানেজমেন্টই করতে পারবো, তবে এটা তো ফলো আপটা বা যে রিকভারিটা নির্ভর করবে তার আসলে গ্রেডিংয়ের উপরে। বাট ইনিশিয়ালি যে কাজটা করতে হবে, সাথে সাথে যখন আমাদের হাসপাতালে যায় আমরা তখন তাকে একটা রেস্ট তো এনশিওর করতে হবে, একটা পেইন কিলারও দিতে হয়, ব্যথার ওষুধ দিতে হবে, কিন্তু রেস্টটা নট বাই একটা ক্রেপ ব্যান্ডেজ না। আমরা সাধারণত যেহেতু এখানে হ্যামস্ট্রিং তাই তিনটা পিছনে তো একটা লং লেগ আমরা ব্যাক স্ল্যাব সাধারণত লাগাই দিতে হবে তাকে, এবং কমপ্লিট রেস্ট দিয়ে দিতে হবে এই পাটাকে অ্যাটলিস্ট ফর 2 উইকস। তো 2 সপ্তাহ একেবারে কমপ্লিট রেস্ট, সাথে একটু মেডিকেশন, এবং শুয়ে থাকবে। ওই যে বললাম যে একটু এলিভেট করে রাখতে হবে, আর মেডিকেশন দিলে 2 সপ্তাহ পরে তারপরে খুলে তাকে আস্তে আস্তে পারমিট করতে হবে তাকে হাঁটা, এরকম। তো এইটা দিলে তাকে অনেকটা রিকভারি করবে, কিন্তু তখন তাকে আপনি ইনভেস্টিগেশন করে বুঝতে হবে তার গ্র্যাভিটিটা কোথায়। যদি একটা MRI করে দেখি যে তার একেবারে ছিঁড়ে গেছে, তাহলে কিন্তু তাকে অপারেশনে যেতে হয়। কিন্তু মাসেল ছিঁড়লে, আমি আগে বলতেছিলাম, মাসেল ছিঁড়ে গেলে সেই মাসেল টু মাসেল সেলাই করা খুবই কঠিন, থাকে না। কিন্তু তখন আমরা যখন তো যদি কমপ্লিট ছেড়ে যায়, জাস্ট ওটাকে ফাঁসাটাকে এক জায়গা করে রাখি যাতে ওটা উঁচু হয়ে না থাকে, বা মাসেল ফেভারটা হয়তো গ্র্যাজুয়ালি, যেটা বায়োমেকানিক্স তো এগুলো হয়তো করতে করতে ঠিক হবে। আর টাইপ 1টা ভালো হয়ে যায়। টাইপ 1টা ওই কমপ্লিট রেস্টে দিয়ে যায় 2 সপ্তাহ দিলে, তারপরে ওদের ফিজিওথেরাপি করলে, যে কোনো তারা ঠিকমতো ব্যায়াম দেখাই দিলে ওটা কমপ্লিট রিকভারি হয়। তা আমরা এই ব্যাপারটা আমাদের এইখানে যেহেতু আমরা সবাই আছি, এবং শুরু থেকে শেষ পর্যন্ত এটা ভালো অ্যাডভাইস এবং করা সম্ভব সবকিছু। আতিক ভাই, এই জায়গাটাই ফিজিওথেরাপির জায়গাটা এবং সেই সঙ্গে রিহ্যাবের জায়গাটা খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে স্যার যে বিষয়টা বললেন যে একদম কমপ্লিকেটেড কেসে সেই প্লেয়ারটাকে যদি আপনি আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চান, আপনারা আসলে কি কি প্রসিডিউর মেনটেন করতে পারেন ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে বা মেডিক্সের তরফ থেকে? কতটুকু আশ্বস্ত হতে পারবে অ্যাথলেটরা? হ্যাঁ, এখানে আমরা আপনাদেরকে পুরোপুরি 100% আশ্বস্ত করতে পারি। আমাদের ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল এবং সিগনেচার ক্লিনিক ধানমন্ডির পক্ষ থেকে আমরা এখানে যারা স্পেশালিস্ট রয়েছেন বা বিশেষজ্ঞ, যেহেতু আমরা সবাই একটা
স্পেশালাইজড হসপিটালের অধীনে কাজ করি সবাই, জি। এবং এই ধরনের ট্রিটমেন্টের ক্ষেত্রে একটা কমপ্লিট মাল্টিডিসিপ্লিনারি টিম ওয়ার্ক অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ এই হ্যামস্ট্রিং ইনজুরিগুলো হয় কিন্তু আপনার দেখা যায় পানি শূন্যতার কারণে, তারপরে খাদ্যাভ্যাসের সমস্যা থাকে, অনেক সময় সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এগুলোর সমস্যা থাকে, এগুলোর কারণেও ইমব্যালেন্স হয়ে টান খেয়ে যায় খেলতে গেলে। তারপরে দেখা যায় যে বিশেষজ্ঞ চিকিৎসক একটা ডায়াগনোসিস করার পরে আমাদেরকে একটা কমপ্লিটলি প্রোটোকল মেনটেন করে দেন আমরা এই ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে এই প্রোটোকলটা সেট করে থাকি। একজন অর্থোপেডিক বিশেষজ্ঞ অথবা ফিজিশিয়ান যারা আছেন ফিজিক্যাল মেডিসিনের, এটার সাথে আমরা যারা ফিজিওথেরাপিস্ট রয়েছে, জি। গ্র্যাজুয়েট ফিজিওথেরাপিস্ট, তারা একটা কমপ্লিটলি প্রোটোকল সেট করি। এবং এর সাথে আরও থাকেন একজন সাইকোলজিস্ট এবং হচ্ছে একজন নিউট্রিশনিস্ট। কারণ এই কমপ্লিটলি এই প্রোটোকলটা একটা শুধুমাত্র আপনি একটা স্পেশালাইজড হসপিটালেই পসিবল, এবং এইটার সাথে আমরা আরও যেটা এনশিওর করতে পারবো যে শতভাগ একটা স্পোর্টস রিহ্যাবিলিটেশন সেন্টার, যেটা কিনা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং শতকরা দেখা যায় 90 ভাগ বা 100 ভাগ ক্ষেত্রেই এই হ্যামস্ট্রিং ইনজুরিটা বারবার হয়, রিকারেন্ট ইনজুরি। জি। এটা বিকজ অফ শুধুমাত্র পারফেক্ট একটা রিহ্যাবিলিটেশন অভাব। এবং সেই ক্ষেত্রে যখন আমরা বিশেষজ্ঞরা আমাদেরকে একটা প্রোটোকল সেট করে দেন যে এই মেডিসিনটা খাবেন, কারণ পেইনের ধরন বুঝে, ইনজুরির গ্রেড বুঝে সেভাবে ওই প্রেসক্রিপশনটা ওনারা করে থাকেন। এর পরবর্তীতে বাকি যে পেইন ম্যানেজমেন্টের পার্টটুকু থাকে, আমাদের এখানে অ্যাডভান্স পেইন ম্যানেজমেন্ট সেন্টার রয়েছে দু জায়গাতেই। ওখানে আমরা অত্যাধুনিক যে এখন লেটেস্ট প্রযুক্তিগুলো রয়েছে, যাতে কিনা আরো কত দ্রুতভাবে পেইনটাকে রিকভারি করে ম্যানেজ করে নিয়ে আসতে পারি। এবং এই অত্যাধুনিক প্রযুক্তির কারণেই কিন্তু দেখা যায় যে একটা গেম থেকে আরেকটা গেমের মাঝখানে যে দূরত্ব থাকে, এই গ্রেড 1 ইনজুরিগুলো রিকভারি করে আনা পসিবল আতিক হয়। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে পুরো ব্যাপারটা আমার মনে হয় দর্শকরা খুব বিস্তারিতভাবে বুঝে গেছেন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময়ের স্বল্পতা ছিল, যে কারণে হয়তো আরো ডিটেইল আমরা যেতে পারলাম না। তবে একটা বিষয় আমরা ইনশিওর হতে পারলাম যে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল এবং সেই সঙ্গে মেডিক্সের মাধ্যমে কিন্তু এই জায়গাটা অন্তত যারা দর্শক দেখছেন, অ্যাথলেট দেখছেন, অ্যাসিওর হতে পারেন। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের ডক্টরস ট্যাগ আউট প্রেজেন্টেড বাই ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের আয়োজনে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।